ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে অথবা ইসরায়েল থেকে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে নির্দিষ্ট জোনের ভিতরে যাচ্ছে। তারা বহু বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে রীতিমতো। তো পৃথিবীর কোনো ফ্লাইট তো ওই যুদ্ধের ভিতরে বড় ক্রাশ হয় নাই। আমার ওয়াইফ এসেছেন, আমার 2 বোন এসেছেন, ওনারা নিজ খরচে এসেছেন, এটা জিওতেও আছে। তো সরকারের যেটা বিধিনিষেধ সেটা হচ্ছে যে গভর্নমেন্টের অর্থায়নে কোনো স্ত্রী বা কোনো সন্তান সন্ততি যেতে পারবে না, কিন্তু গভর্নমেন্টের আর্থিক সংশ্লেষ নাই। এটা তো ওনারা নিজেদের টাকায় আসছে এবং এই টাকা ওনারা ব্যাংক রিসিটের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে টাকা জমা দিয়েছে এবং ইতিমধ্যে 2-1টা পত্রিকা দুঃখ প্রকাশ করেছে যে আমরা যাচাই না করে এই খবর আমরা পরিবেশন করেছি। এই পর্যন্ত 58,255 জন রোগীকে আমরা ব্যবস্থাপত্র দিয়েছি, ওষুধ দিয়েছি। 262 জন রোগীকে আমরা আরও উন্নত চিকিৎসার জন্য সৌদি হসপিটালে আমাদের ডাক্তাররা রেফার করেছেন। 32 জন এখনো হসপিটালে আছেন, 32 জন মারা গেছেন। যারা মারা গেছেন তারা স্বাভাবিক মৃত্যু, তারা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাননি। 15 জন অসুস্থ রোগী যারা হেঁটে মিনা মুজদালিফা আরাফে আসতে পারবেন না, এই অবস্থায় নাই। আমরা এরকম 15 জন রোগীকে অ্যাম্বুলেন্সে করে উকুফি আরাফার অবস্থান করা, এটা ফরজ নিশ্চিত করেছে। এটা আমরা নিশ্চিত করেছি। হজে আসার আগ থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাকে, আমার সচিবকে, আমার মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ আইটি স্পেশালিস্টদের ডেকে হজ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সার্বক্ষণিক ওনার সাথে আমার যোগাযোগ রয়েছে। হজ ব্যবস্থাপনা সুন্দর হওয়ার জন্য তিনি আমাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন, আমার টিমকেও ধন্যবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি আমিন ইকবাল। সময় আলোর বিশেষ সাক্ষাতের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের মক্কার বাংলাদেশ হজ অফিসে। সদ্য হজ সমাপ্ত হওয়া সংক্রান্ত বিষয়ে মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেনের সঙ্গে হজের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই, শুনতে চাই হজের সাফল্যের গল্প এবং যে সমস্ত প্রশ্ন অভিযোগ মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টার কাছে জমা হয়েছে সেগুলো আপনাদেরকে শোনাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই দৈনিক সময় আলোর এই বিশেষ সাক্ষাৎকার আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। ধন্যবাদ আপনাকে। এইবারের হজ ব্যবস্থাপনা অন্যবারের তুলনায় কি কি ব্যতিক্রম ছিল এবং কি কি কারণে আমাদের হাজী সাহেবরা সন্তুষ্টি প্রকাশ করছে বলে মনে হচ্ছে? 2025 সালের হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় এর চৌকস এবং বিজ্ঞ অফিসারবৃন্দ সাথে নিয়ে আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের অফিসারগণ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা এখানে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের কী কাজ করতে হবে, মধ্যবর্তী আমাদের কী কাজ করতে হবে, শেষের দিকে কী কাজ করতে হবে, এটা আমরা ম্যাপিং করেছি এবং বিগত বছরের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল এগুলোকে আমরা সামনে রেখেছি এবং এগুলো নিরসনের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আরও কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা লাভবাহিক মোবাইল অ্যাপস চালু করেছেন। এর মাধ্যমে হাজী সাহেবরা তাদের ফ্যাসিলিটিস তারা পেয়েছেন, এমনকি কে কোথায় আছেন ট্রেকিং করার সুযোগ আছে, দৈনন্দিন কী আমল আছে এগুলো ওনারা পেয়েছেন। এটা সুন্দর হজ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হচ্ছে রোড টু মক্কা, অর্থাৎ ঢাকায় থাকতে জেদ্দা বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা ইমিগ্রেশনের এটা ঢাকায় হয়ে যায় এবং লাগেজগুলো মক্কায় এসে এক জায়গায় স্টোর করা হয়। ওখান থেকে আমাদের এক্সপার্ট দ্বারা টিমের সদস্য, প্রশাসনিক টিম, মনিটরিং টিম, সহায়তাকারী টিম, আইটি টিম ওনাদের সহযোগিতায় দ্রুত হাজীদের কাছে পৌঁছানোর আমরা ব্যবস্থা করেছি। এছাড়া আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে RFID। আগামী বছর থেকে 2026 সালে এই লাগেজ সিস্টেমকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য, যৌক্তিক পর্যায়ে আনার জন্য, যাতে কোনো লাগেজ হারিয়ে না যায়, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এটা অলরেডি 1-1.5 লক্ষ ডিভাইস বাংলাদেশে পৌঁছে গেছে। আগামী বছর থেকে আমরা এটা লাগেজে যুক্ত করা যাবে। ফলে এই লাগেজ কোথায় আছে এটা আমরা ট্রেস আউট করতে পারবো। এবছর আমরা করেছি, যার ফলে হজ ব্যবস্থাপনা তত সুন্দর হয়েছে। একটা সংখ্যা সবসময় আমরা দেখলাম যে আলোচনায় ছিল যে লিড এজেন্সিকে 1000 হাজি সংযুক্ত করতে হবে, গত বছর যেটা 250 ছিল। তো এই ক্ষেত্রে কি এটা করার কারণে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। 2024 সালে 250 ছিল। আমি যখন গত জানুয়ারি মাসে আসি হজ চুক্তি করার জন্য, গত বছর না 2025 সালে আমি যখন জানুয়ারিতে আসি, আমি মাননীয় হজ এবং উমরা মন্ত্রীকে অনুরোধ করেছি 250 রাখার জন্য। তিনি বললেন না, আমরা সারা দুনিয়ার জন্য এজেন্সি প্রতি 2000
করেছি। লিড এজেন্সি করবে, ছোটো ছোটো এজেন্সিগুলো মিলে একটা লিড এজেন্সি করবে, ওনার আন্ডার 2000। আমি ওনাকে যখন রিকোয়েস্ট করলাম, উনি বললেন যে আপনার প্রতি সম্মান রেখে কেবলমাত্র 2025 সালের জন্য আমরা 1000 করলাম। আগামী বছর তো ওনার কথা মতে 2000 হওয়ার কথা। তারপরেও আমরা মন্ত্রী মহোদয়ের সাথে আরও আলোচনা করব, আমাদের ডিপটি মিনিস্টারের সাথেও আমাদের আলোচনা হবে। এই বছর তো সৌদি আরবের সরজমিনে আমরা যারা দেখেছি হজে সুন্দর ব্যবস্থাপনা ছিল, হাজিদের তেমন কষ্ট হয় না, আরাফা মিনা সব জায়গায়। তো এই ক্ষেত্রে সৌদি আরবের যে ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে কিনা এই বিষয়ে আপনার মূল্যায়ন? আচ্ছা, আমরা লক্ষ্য করেছি সৌদি ব্যবস্থাপনা ছিল চমৎকার। ওনারা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন, হাজিদের সুযোগ সুবিধার জন্য মক্কায় অতিরিক্ত যে জনবল ছিল এগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, এবং হজের দিনগুলোতে তারা প্রাইভেট কারও কিছু কিছু রোডে সীমিত করে দিয়েছেন। কেবলমাত্র সরকার অনুমোদিত বাসগুলো মিনা, মুজদালিফা, আরাফা, জামারাতে চলাচল করার জন্য এগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। বিপুল সংখ্যক তারা পুলিশ নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন, এবং হাজিরা যখন জামারাতে পাথর নিক্ষেপ করতে যায় তখন তারা রাস্তার দুই পাশে ফ্যানের মাধ্যমে ঠান্ডা পানি বর্ষণের ব্যবস্থা করেছেন, ছিটানোর। আবার কিছু পুলিশ তাদের হাতে স্প্রে করে মুখোমুখি দিচ্ছেন। একটা নিউজ আমরা দেখেছি যে বাংলাদেশ এই বছর হজ ব্যবস্থাপনায় এশিয়ার মধ্যে প্রথম হয়েছে। এটা আসলে কোন ক্যাটাগরিতে? এটা হচ্ছে যে আপনি দেখেন সৌদি গভর্নমেন্ট 2026 সালের জন্য কিন্তু রোড ম্যাপ ঘোষণা করেছে। কয় তারিখ নিবন্ধন, কয় তারিখ বাড়ি ভাড়া, কয় তারিখ ভিসা ইস্যু, এমনকি হজ চুক্তি 12 নভেম্বর করতে হবে আমাকে এসে, 18 এপ্রিল থেকে হাজিরা আসবেন, এগুলো ঘোষণা করে দিয়েছে। এবং এই বছর এই পাকিস্তানের 77,000 হাজি আসতে পারেন নাই, ইন্ডিয়ার 40,000 হাজি নিবন্ধিত হয়েও আসতে পারেননি। সেক্ষেত্রে বাংলাদেশ 100% হাজি আমরা নিয়ে এসেছি। কোনো ফ্লাইট বিপর্যয় হয় নাই, কোনো ভিসা নিয়ে কোনো জটিলতা হয় নাই। এই কারণে দক্ষিণ এশিয়ার ভিতরে তালিকা ক্যাটাগরিতে আমরা 1 নম্বরে উন্নীত হয়েছি। এটা হাবের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা বলে দিয়েছে। সরকার থেকে, সৌদি সরকার থেকে কোনো ঘোষণা এরকম আসছে কিনা? সৌদি সরকার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা পাই নাই, তবে তালিকায় ওই হাবের সভাপতি সেক্রেটারি মহোদয় তালিকায় বাংলাদেশ 1 নম্বর। তারপর আমরা দেখেছি যে কয়েকবার মেয়াদ বাড়ানোর পরে হাজিদের চূড়ান্ত নিবন্ধনটা আসছে। আগামী বছরে এই জায়গায় কোনো শক্ত বার্তা আছে কিনা আপনার? আমরা সিদ্ধান্ত নিয়েছি ধর্ম মন্ত্রণালয় থেকে যে সমস্ত এজেন্সিগুলো তাদের পারফরম্যান্স সুন্দর, মানোত্তীর্ণ, আমরা তাদেরকে পুরস্কৃত করব। আর আমরা এজেন্সির ইতিমধ্যেই ক্যাটাগরি করে ফেলেছি, ABCD করেছি। যে সমস্ত এজেন্সিগুলোর পারফরমেন্স ভালো নয়, এমন অনেক এজেন্সি আছে আমাদের যারা একজন হাজিও পাঠায় নেই, পরপর 3 বছর একজন হাজিও তারা পাঠাতে পারেন নাই। তো এগুলো আমাদের হজ এবং ওমরা বিধিমালা আছে, ওখানে লেখা আছে স্পষ্ট, পরপর 3 বছর যদি কোনো এজেন্সি হাজি পাঠাতে না পারেন তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে। অথবা মন্ত্রণালয়ের অর্ডার ক্যারি আউট করলো না, সৌদি গভর্নমেন্টের হজ মন্ত্রণালয়ের ডেডলাইন মানলো না, এটার জন্য আমাদের আইন আছে, বিধি আছে। আমরা ওই বিধি অনুসরণ করে আমরা অগ্রসর হব, এবং অবশ্যই সবগুলো আমরা আইনানুগভাবে করব, এবং আমরা এজেন্সিগুলোকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব, তাদের কথা বলার সুযোগ দেব। তারপরে বিধি আইনে যা আছে সেভাবে আমরা ল মাস্ট টেক ইটস ওন কোর্স। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং হাজিদের মনে যে শঙ্কাটা কাজ করছে, আপনি নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধের কারণে প্রতিদিন একটা শঙ্কা তৈরি হচ্ছে, কোনো কারণে সৌদি যদি জড়ায়া যায় কিংবা সৌদির বিমানবন্দর যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হাজিদের দেশে ফেরার কি হবে? সৌদির যুদ্ধে জড়াবে কিনা এগুলো সৌদি গভর্নমেন্টের ব্যাপার, আমি তো এভাবে কোনো মন্তব্য করতে পারি না। তবে প্রতিদিন হাজিরা চলে যাচ্ছে, নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। আজকে 28,258 জন হাজি বাংলাদেশে ফেরত গেছেন, এবং এইভাবে সারা পৃথিবীর হাজিরা ফেরত যাচ্ছেন। 10 জুলাইয়ের ভিতরে, 10 জুলাই বেশি দিন নাই, সমস্ত হাজিরা তাদের নিজ নিজ দেশে ফেরত যাবেন। আমরা আশা করি কোনো রকমের বাধা ছাড়াই হাজি সাহেবরা ফিরে যাবেন। আমরা যে একটা নিউজে দেখেছি, বাংলাদেশের এক পাইলট বিমান নিয়ে যখন রিয়াদে আসছিলেন, তখন তিনি বাহরাইন যখন পার হচ্ছেন তখন একটা মিসাইল দেখতে পেলেন ইরান থেকে ছোড়া হচ্ছে, তখন তিনি রুট চেঞ্জ করে এসেছেন। যদি না হোক, আমরা দোয়া করি না হোক, যদি কোনো কারণে এরকম পরিস্থিতি হয় তাহলে কি হাজিদেরকে এক্সট্রা ফ্লাইট দিয়ে নেওয়ার কোনো? এক্সট্রা ফ্লাইট নয়, আমি আপনারা বলি, আমরা সাধারণত জেদ্দা অথবা মদিনা থেকে যে সমস্ত ফ্লাইট আমরা ঢাকা যাই অথবা ঢাকা থেকে আসে, আমরা পাকিস্তান, ইরান, বাহরাইন, কাতার, কুয়েত হয়ে সৌদি আরবে ঢুকি। আমাদের পাইলটদের তো প্রযুক্তিগত জ্ঞান,
বিমান চালনাকে ওনার দক্ষতা তো প্রশংসনীয়। যদি মনে করে যে যুদ্ধ এলাকা অতিক্রম করে যাওয়ার সুযোগ আছে, একটু ডাইভার্ট করে যাবেন, কারণ ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে অথবা ইসরায়েল থেকে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে নির্দিষ্ট জোনের ভিতরে যাচ্ছে, তারা রুট আছে। আর না হলে যেখান থেকে ছোড়া হচ্ছে, ইসরায়েল থেকে ছোড়া হোক অথবা ইরান থেকে ছোড়া হোক, নির্দিষ্ট গন্তব্যে গিয়ে এটা হিট করছে, তো ওই এলাকাটুকু অ্যাভয়েড করলে হয়, এটা কোনো আপত্তি নেই। যেমন বহু বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে যুদ্ধ চলছে রীতিমতো, তো পৃথিবীর কোনো ফ্লাইট তো ওই যুদ্ধের ভিতরে বড় ক্রাশ হয় নাই। ওনারা জানেন যে এই জোন আমাকে অ্যাভয়েড করে আমি আরেক জোন ধরবো। অতএব হাজিদের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই যুদ্ধ আমার মনে হয় কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। সাম্প্রতিক সময়ে একটি মিডিয়া আপনাকে কেন্দ্র করে একটি নিউজ করেছে যে আপনি সরকারি নির্দেশনা অমান্য করে আপনার স্ত্রী এবং বোনদেরকে হজে নিয়ে এসেছেন। তো আমরা যদিও দেখেছি তারা দুঃখ প্রকাশ করেছে, আপনি যদি একটু খোলাসা করেন বিষয়টা। আপনার অবগতির জন্য জানাই, আমরা আগেই বলেছি সরকারি অর্থায়নে আমরা কোনো অতিথিকে হজে আনবো না, এটা আমাদের নীতি এবং এটা আমরা নীতির উপর অটল রয়েছি। আমার ওয়াইফ এসেছেন, আমার 2 বোন এসেছেন, ওনারা নিজ খরচে এসেছেন, এটা জিওতেও আছে যে আমি যেহেতু গভর্নমেন্টের প্রতিনিধি আমার খরচ তো সরকার বহন করবে, এটা তো বিধি সম্মত। ওনাদের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডারই লেখা আছে তারা নিজ নিজ অর্থায়নে সফর করবেন। তো সরকারের যেটা বিধিনিষেধ সেটা হচ্ছে যে গভর্নমেন্টের অর্থায়নে কোনো স্ত্রী বা কোনো সন্তান সন্ততি যেতে পারবে না, কিন্তু গভর্নমেন্টের আর্থিক সংশ্লেষ নাই, এটা তো ওনারা নিজেদের টাকায় আসছে এবং এই টাকা ওনারা ব্যাংক রিসিটের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে টাকা জমা দিয়েছে, নিজের খরচে আসতেছে, নিজের খরচে তারা যাবেন। এবং আমার 2 বোনের মাহারাম নাই। আমাদের শরীয়তের বিধান হচ্ছে যে মাহারাম ছাড়া হজ করা আসা যায় না। তো এখন ওনাদের হাজব্যান্ডরা বলছেন আমরা তো যেতে পারছি না নানা কারণে, আপনি মাহারাম আপনাকে সাথে নিয়ে যান। তো আমার সাথে তারা আসছেন এবং আমি যে চলে যাব আমার পরে তারা আরও বহুদিন থাকবেন। আমার তো একমাত্র সফর সঙ্গী একথা ঠিক নয়, তারা তো আরও পরে যাবেন এবং তারা নিজেদের খরচ যারা বহন করছেন। অতএব সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে সরকার অর্থায়নে আমি তাদের এনেছি একথা সত্য নয়। এবং ইতিমধ্যে 2-1টা পত্রিকা দুঃখ প্রকাশ করেছে যে আমরা যাচাই না করে এ খবর আমরা পরিবেশন করেছি। এটা এমনও হতে পারে হয়তো কেউ হজের এই যে সাফল্য আমরা যে অর্জন করেছি এটা প্রশ্নবিদ্ধ করার জন্য, বিব্রত করার জন্য এরকম কাজ করতেও পারে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহির নীতিমালা আমরা মেনে চলি। আমাদের মন্ত্রণালয়ের প্রতিটি কাজ আমরা একটা নীতির ভিতরে, এটা আইনের ভিতরে স্বচ্ছতা বিধানের জন্য আমরা এটা করে যাচ্ছি, আগামী দিনেও আমরা এটা করব। চিকিৎসা সংক্রান্ত বিশাল একটি টিম এসেছে, অনেক সরঞ্জাম এসেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশি হাজিরা কি পরিমাণ অসুস্থ হয়েছে বা ট্রিটমেন্ট কেমন পেয়েছে? আমরা 165 জনের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট নিয়ে এসেছি। 1 কোটি টাকা আমরা ওষুধ নিয়ে এসেছি। 10 কোটি টাকার আমরা মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা দিয়েছি বিনামূল্যে। সমস্ত হাজিরদেরকে আমরা 87,100 জন হাজিরকে আমরা জন্য এগুলো করেছি। এবং এই পর্যন্ত আজকে 17 তারিখ রাত 11টা পর্যন্ত 58,255 জন রোগীকে আমরা ব্যবস্থাপত্র দিয়েছি, ওষুধ দিয়েছি। 262 জন রোগীকে আমরা আরও উন্নত চিকিৎসার জন্য সৌদি হসপিটালে আমরা আমাদের ডাক্তাররা রেফার করেছেন। এবং বলতে গেলে যতদিন হজের আগে থেকে হজের পর পর্যন্ত আমাদের চিকিৎসক টিম সার্বক্ষণিক তারা রাত দিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। 32 জন এখনো হসপিটালে আছেন, 32 জন মারা গেছেন। যারা মারা গেছেন তারা স্বাভাবিক মৃত্যু, তারা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাননি। এবং মারা যাওয়ার আগে যদি তারা হসপিটালে আসেন আমাদের ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়েছেন, যদি মনে করেন রেফার করার প্রয়োজন রেফার করেছেন। 15 জন অসুস্থ রোগী যারা হেঁটে মিনা মুজদালিফা আরাফায় আসতে পারবেন না, এই অবস্থায় নেই। আমরা এরকম 15 জন রোগীকে অ্যাম্বুলেন্সে করে উকুফি আরাফার অবস্থান করা, এটা ফরজ নিশ্চিত করেছে, এটা আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের ওষুধগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আমরা কিনেছি, খুব কোয়ালিটি সম্পন্ন ওষুধ। আর যে ডাক্তার নার্সগুলো আমরা এনেছি এগুলো গভর্নমেন্ট সরকারি ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা বেসরকারি কোনো ডাক্তার অথবা কার কোনো জব নাই এরকম কোনো ডাক্তার নার্স আমরা আনি নাই, এগুলো জবাবদিহি নিশ্চিত করার জন্য। অতএব হাজিদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের চিকিৎসক টিম কৃতিত্বের সাথে কাজ করেছে। আরও একটি প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি হজ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এই পুরো হজ মৌসুমে ওনার তত্ত্বাবধান বা নির্দেশনা আপনার প্রতি কেমন ছিল? হজে আসার আগ থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাকে, আমার সচিবকে, আমার মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ আইটি স্পেশালিস্টদের ডেকে হজ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
তিনি বারবার একথা বলেছেন, নিবন্ধিত কোনো হাজি যেন একজনও ঢাকাতে না থাকে এ ব্যাপারে জোর দিয়েছেন যে এগুলো তোমাদের দায়িত্ব, একজন হাজিও যেন না থাকে। এবং তিনি এখানে আসার পর থেকে স্যার বারবার আমার কাছে জানতে চাচ্ছেন কোনো প্রবলেম আছে কিনা বা কি করতে হবে। সার্বক্ষণিক ওনার সাথে আমার যোগাযোগ রয়েছে। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, ওখানেও তিনি বলেছেন সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে, এ পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। এবং হজ ব্যবস্থাপনা সুন্দর হওয়ার জন্য তিনি আমাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন, আমার টিমকেও ধন্যবাদ জানিয়েছেন। এবং আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা, ওনার ক্লোজ মনিটরিংয়ের কারণে আমরা সাহস পেয়েছি এবং আমরা উৎসাহিত হয়েছে, আমার টিম উৎসাহিত হয়েছে। আমরা দ্বিগুণ ত্রিগুণ উৎসাহের সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করেছি। এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সময়ের লোকে সময় দেওয়ার জন্য। আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে সময়ের আলো পত্রিকার অগণিত পাঠকদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।